রিয়াক্টিভ রিভিউ কেন বলছি, কারণ আমার ঠিক আগের অডিওটা শুনে ইউটিউবে দেখলাম এক যথেষ্ট অভিজ্ঞ এক ইস্টবেঙ্গল ফ্যান বলেছে খুব সম্ভবত এই ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টে বা ইমামির তরফেও হয়তো এক প্রকারের রিয়াক্টিভ রিভিউ হয়। হ্যাঁ, উনি ঠিকই ধরেছেন এবং এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে কোথায় মূল সমস্যাটা। আপনারা কিন্তু যতই নীতিকে গালমন্দ করেন, আমি তো বলেছি ওনার অনেক ব্যাপার আছে যার জন্য উনি গালমন্দ খাওয়ার যোগ্য দাবিদার, কিন্তু আপনাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বাকি যারা রয়েছে ভারতীয় ফুটবলে, তারা কিন্তু ভারতীয় ফুটবলকে খুব একটা কোথাও নিয়ে যেতে পারছে না। যেটা হয়েছে সুপার জায়েন্ট অনেকটা এগিয়ে গেছে বাকি আইএসএল ক্লাবের থেকে এবং ইস্টবেঙ্গলের সাথে। এটা আমি আমার বিগত কয়েকটা অডিওতে বলেছি কেন এগিয়ে গেছে, কিন্তু একটা জায়গায় তারা আটকে গেছে কেন, সে বিষয়টা একটু বোঝা দরকার আছে। দেখুন, রিয়াক্টিভ রিভিউ নিয়ে ইস্টবেঙ্গল নিয়ে আলোচনার পূর্বে বলবো আর একটা উদাহরণ দেবো, একটা খুব সদ্য ঘটে একটা ঘটনা, যেটা ভারতের উত্তর প্রান্তে একটা খুব সুন্দর একটা জায়গায় ঘটেছে। সেই জায়গাটাকে কেন মিনি সুইস বলা হয় আমি জানি না। ছোটোবেলা আমি গিয়েছিলাম সেখানে, খুব অপূর্ব সুন্দর, এবং পরবর্তীকালে কর্মসূত্রে যে আসল জায়গাটা ইউরোপের, সেখান সম্পর্কে বেশ ভালো আমার ধারণা আছে। তা আপনি যদি শুরুতেই নিজেকে একটা মিনি অমিতাভ বচ্চন, মিনি ধর্মেন্দ্র, মিনি মিঠুন বলে দেন, আপনি তো কোনো দিন তাকে এগোতে পারবেন না। এবং প্রাকৃতিক যে সম্পদ, সেই সম্পদের ভিত্তিতে এককালে আমাদের ভারতের উত্তর প্রান্তের রাজ্যটা অনেকটা এগিয়েছিল, যার তুলনায় সে নিজেকে এখন মিনি বলছে, অনেকটা এগিয়েছিল। এখন যেটা হয়, আপনার কাছে যতই প্রাকৃতিক সম্পদ থাকুক না কেন, সেটা যদি আপনি রক্ষণাবেক্ষণ না করেন এবং তার সাথে যদি আপনি কিছু যোগ না করেন, হিউম্যান ক্রিয়েটেড ইনফ্রাস্ট্রাকচার, আপনি পিছতে থাকবেন। তো প্রথম যেটা ধাপ, সেটা হচ্ছে আপনি নিজেকে মিনি বলা ছেড়ে দিন। এই মিনি ডার্বি বা নিজেকে প্রথমে আপনি নিজেকে নিচে টেনে নামাবেন না, মিনি বলাটা ছেড়ে দিন। তো যাকে আমরা যে বলছিলাম, ওই ঘটনাটা ঘটার পর বিভিন্ন শিবিরের লোক তো বিভিন্ন মতামত দিচ্ছিল। তো কিছু লোক বলছিল যে যারা কনস্পিরেসি থিওরির প্রবক্তা, তারা বলছিল যে ওই দিন ওখানে কোনো রকম পাহারাদার ছিল না, এটা কি করে হয়েছে, এটা অনেক কিছু বলছিল। তো আমি যেটা করলাম, আমি এখন দেখুন ইউটিউবের যুগে, এখন ডিজিটাল যুগে অনেক সুবিধা আছে আপনার খবর জানার। আমি কি করলাম, টুক করে আমি যেটা করলাম, আমি পুরনো কিছু ভ্লগ দেখলাম ওই জায়গাটার, ওই ভ্যালিটার ভ্লগ দেখলাম। পুরনো ভ্লগও কিন্তু কোনো প্রকার পাহারাদার ছিল না। সুতরাং এমন নয় যে ওই বিশেষ দিনে পাহারাদারদের সরিয়ে নেওয়া হয়েছে বা পাহারাদার রাখা হয়নি, ওখানে কিন্তু বরাবরই পাহারাদার রাখা হতো না। এবার আমার অন্য বিষয়টা হয়ে গেল যে কেন পাহারাদার রাখা হলো না, রিয়াক্টিভ প্রোঅ্যাক্টিভ, কিন্তু মূল যেটা ওখানে আগেও থাকতো না। যাকে এই রিয়াক্টিভ ব্যাপারে আসা যাক। দেখুন, আপনাদের আরেকটা বুঝতে হবে এই নিতুদের কোথায় চাপটা হয়ে গেছে। আমি তো বলেছি যে নিতু অনেক গুণ আছে, আবার অনেক বেগুনও আছে ওর মধ্যে, গুণের অভাব রয়েছে চূড়ান্ত। যেমন ভিশন ব্যাপারটা ওর মধ্যে একদমই নেই, যে লিডারের যেটা মূল যেটা থাকা দরকার সেই জিনিসটাই ওর মধ্যে নেই। কিন্তু তার সাথে যেটা যোগ হচ্ছে যে আপনারা একটু টাইম ফ্রেমটা একটু ভাবার চেষ্টা করুন। এখন 2025 সাল, নিতু তো আজকের দিনে ক্লাবের মাথায় বসেনি। ও যখন মাথায় বসছিল সেই সময়টার কথা ভাবার চেষ্টা করুন। তখন ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল, মোহনবাগান ওপরে ছিল, বাকিরা অনেক অনেক দূরে ছিল। মাঝে মধ্যে এক একজন করে উঠে থ্রেড দিত, কখনো জেসিটি এসছে, পরবর্তীকালে মহিন্দ্রা ইউনাইটেড এসছে, কখনো কোচি এসছে, কখনো ডেম্পো এসছে। কিন্তু নিতু একটা চলমান গাড়িতে বসছিল, যে গাড়িটা একটা লিড নিয়েছিল, এবং সেই লিডটা কে এনে দিয়েছিল? সময়, সুযোগ এবং অতীতের কিছু লিডার। যখন ধরুন ইস্টবেঙ্গল ক্লাবটা গোড়াপত্তন হয়েছে 1920 সালে, তখন কিন্তু অনেক থ্রেট পেয়েছিল ক্লাবটা, তাকে সেকেন্ড ডিভিশনে নামিয়ে দেওয়া হয়েছিল। যা হয়, আপনি যখন একটা সূচনা করছেন কোনো কিছু, কোথাও ঢোকার চেষ্টা করছেন প্রথমবার, অনেক পুশব্যাক থাকে। তো তখনকার কিছু ব্যক্তিরা কিন্তু সেই পুশব্যাকটা অতিক্রম করে
ইস্টবেঙ্গলকে প্রতিষ্ঠিত করেছিল। মানে তখনকার ল্যান্ডস্কেপ যাই থাকুক, আপনি যদি নতুন কেউ ঢুকতে চান, আপনার উপর একটা র্যাগিং হয়, সে কলেজে র্যাগিং বলুন বা একটা ফুটবল সিস্টেম আপনি ঢুকতে গেলেন, আপনার সাথে র্যাগিং হবেই। তো তখন হয়েছিল, তখনকার যারা লিডার ছিল ক্লাবের, আমি আলাদা করে নাম নিচ্ছি না, তারা সেই কাজটা করেছিল, করে প্রতিষ্ঠিত করেছিল, করে লিড দিয়ে দিয়েছিল। সেই লিড থাকা অবস্থায় কিন্তু নিতু ঢুকেছিল ক্লাবে। তো তারপর যেটা হয়েছিল, মানে ও শুরুতে সুভাষ ভৌমিকের মতন কিছু কোচকে পেয়ে গিয়েছিল, যাদের মধ্যে একটা কিছুটা হলো ভিশন ছিল। মানে টেকনিক্যালি একদম ফাটাফাটি কোচ না হলেও সুভাষ ভৌমিক একটা মানে একটা কিছু একটা স্বপ্ন দেখার একটা ওর মধ্যে একটা অভ্যাস ছিল। সেটা আপনি ভিশন বলুন বা কিছু একটা বলুন, মানে স্বপ্নবিলাসী বলুন, একটা কিছু ছিল। তো যার দরুন মানে নিতুকে ও এটা ওটা বলতো, নিতু সেটা ফলো করতো। মানে হি ইজ এ গ্রেট ফলোয়ার, মানে হি ইজ দ্য কিং অফ ফলোয়ার্স। মানে খুব ভালো, ওকে যদি কেউ নির্দেশ দিয়ে দেওয়া হয়, যদি মুখ্যমন্ত্রীকে বলে নিতু তুমি এটা করো ওটা করো, ও নামিয়ে দেবে, কাজটা নামিয়ে দেবে। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তো ওটা কাজ নয় যে ইস্টবেঙ্গলের ভিশনটা ঠিক করে দেওয়ার। সে তো ইস্টবেঙ্গলের মুখ্যমন্ত্রী নয়। তো এই ব্যাপারটাতে আমি আমার আগের অডিওগুলোতে যেগুলো বলেছি, ক্লাবের তরফে, ইমামির তরফে, এদের সবার কিন্তু প্রয়োজন আছে। এবার ওই ব্যক্তি মানে ওই অভিজ্ঞ ইস্টবেঙ্গল ফ্যান, উনি এটাও বললেন যে আমি বুঝতে পারছি না যে ইমামির তরফে কেন হ্যাঁ, শুধু ইমামির তরফে নয়, সমস্ত ক্ষেত্রে প্রবলেম আছে আপনার। মানে কর্পোরেট, নন কর্পোরেট, লেগেসি, নিউ মারোয়ারি ম্যানেজমেন্ট, নন মারোয়ারি ম্যানেজমেন্ট, সবার মধ্যে এই সমস্যাটা আছে। একটা ভিশনের প্রবলেম আছে ইন্ডিয়ার প্রাইভেট ইন্ডাস্ট্রিতে, সে যত বড় ইন্ডাস্ট্রি হোক না কেন। ম্যাক্সিমামই হলো এরা হচ্ছে মানে ট্রেডার মানসিকতা। এবং সেটার জন্য আপনারা দেখতেও পারেন মানে বিভিন্ন ক্ষেত্রে এই যে ওষুধ বানানো নিয়ে মানে চায়না কিছু করলো, ইস্টবেঙ্গল বলছি ভারত কেঁপে গেল। যে কোনো প্রোডাক্টে আপনি প্রোডাক্ট দেখুন না, যদিও বা বানায় ভারতে, বেসিক্যালি অ্যাসেম্বলড হয় ভারতে, বেসিক কম্পোনেন্ট সব চায়না বানাচ্ছে, তাইওয়ান বানাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু একটা সমস্যা আছে। তো এই ব্যাপারটা কিন্তু অতিক্রম করতে হবে। এবং এই যে রিভিউ মেকানিজম বললাম, এইটার মধ্যেই পড়ে। আপনি যদি একটা ট্রেডার মানসিকতা ঘোচের হন, তাহলে প্রোঅ্যাক্টিভলি একটা যে পিরিয়ডিক রিভিউ করবেন, সেটা আপনার মধ্যে থাকবে না। ও কিছু হয়ে গেলে তখন আপনি বলবেন কোচ জানে, কোচের ওপর সমস্ত দায়িত্ব দিয়েছিলাম। আরে এটা কোনো কথা হলো? তুমি তো একটা লিডার, তোমার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। তুমি তাহলে পিরিয়ডিক একটা রিভিউ নেবে। আজকে একটা ইস্টবেঙ্গল ফ্যান আমাকে চ্যাট ফোনে বলছিল যে দাদা রবসন চলে গেলে কী হবে? আর ভাই রবসন এলেও বা কী হবে, মিগুয়েল এলেও বা কী হবে, ওই 9 থেকে 11ই হবে। যদি না তুমি বেসিক জিনিসটা ঠিক করো, তুমি যদি বেসিক স্ট্রাকচারটা ঠিক করো, স্ট্রাকচার মানে একটা ঠিকঠাক কোচ আনো, যাকে বিরিয়ানি মশলা দিলে যে বিরিয়ানিটা রাঁধতে পারবে। আপনি বিরিয়ানি মশলা আমায় দিলে আমি রাঁধতে পারবো? জানি না আপনি পারবেন? বিরিয়ানি মশলা যদি আপনার হাতে দেওয়া হয়, আপনাকে তো রান্নাটাও জানতে হবে। তো আপনি যদি ঠিকঠাক কোচ হয়, এক ঠিকঠাক রিভিউ মেকানিজম হয়, বোথ ফর সিনিয়র টিম অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইউথ ডেভেলপমেন্টে আমি যেটা বলেছি, আপনার একটা কিন্তু হাইব্রিড মডেল লাগবে, একটা কম্বিনেশন অফ অর্গানিক গ্রোথ অ্যান্ড ইনঅর্গানিক গ্রোথ। আপনি পিছিয়ে গেছেন, অনেকটা পিছিয়ে গেছেন, এটা মানুন। মোহনবাগান সুপার জায়ান্টের থেকেই নয়, আপনি প্রথম সারি বেশ কয়েকটা আইএসএল ক্লাব থেকে পিছিয়ে গেছেন। তো আপনাকে তাহলে এগোতে হবে, তো গ্যাপটা কমাতে হবে, অঙ্কের সহজ ব্যাপার। তো আপনি কি মানে ওই মানে সেই মানে খিদে পেয়েছে, আপনি কী করবেন, পকেটে পয়সা আছে, আপনি কি মানে ওই ধান বুনবেন, মানে 1 বছর বাদে ধান হবে, সেই ধান থেকে ভাত খাবেন, আপনি মারা যাবেন তার মধ্যে। তো আপনাকে কিন্তু ইনঅর্গানিক গ্রোথ লাগবে, মানে কিছু প্লেয়ারকে আপনাকে নিয়ে হায়ার করতে হবে অন্য টিম থেকে। তার সাথে সাথে আপনাকে একটা অর্গানিক গ্রোথ, মানে আপনার নিজের ইউথ ডেভেলপমেন্টটাকে ঠিকঠাক করে চালাতে সাথে মানে সাইমালটেনিয়াসলি করতে হবে। মানে আগে এইটা পরে ওইটা পরে দেখা যাবে, এইসব করলে চলবে না। আপনার তার জন্য প্ল্যানিং করতে হবে, কী করে এত কাজ করবো এটা বললে চলবে না। আপনার মুখ্যমন্ত্রী কী করে কাজ করছে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বিভিন্ন দেশে কী করে কাজ করে, আপনাকে তাদের স্ট্রাকচার আনতে হবে। আপনি অনেক কাজ বললে হবে না, আপনি লিডার,
এই আপনার মানে ক্যান্টিনে টেবিলে ময়লা পড়েছে, গিয়ে এটা পরিষ্কার করবেন আর দেখাবেন, এটা কোনো কাজের কাজ না। আপনাকে লিডার হয়ে আপনি লিডার কাজ করেন, তাহলে আপনি ক্যান্টিন ম্যানেজার হয়ে যান বা ক্যান্টিন বয় হয়ে যান। মানে এটা নিতু করেনি, আমি এটা উদাহরণ দিচ্ছি। অনেকে এরকম আছে, অনেক লিডার দেখাবে যে সে মানে ক্যান্টিন পরিষ্কার করছে। আরে ভাই, ক্যান্টিন পরিষ্কারের জন্য ক্যান্টিন বয় আছে। আপনি লিডার, আপনার যে ওয়ার্কিং আওয়ার্স সেটার যথাযথ ব্যবহার করুন। আর রিভিউ মেকানিজমটা কিন্তু তখনই আসবে যখন আপনার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি আসবে। ধাপে ধাপে মানে আপনি মিটিং করে করবেন কি, মানে চপ খাবেন, সিঙ্গারা খাবেন, আর একটা মিটিংয়ে চলে যাবেন। তা আগে তো আপনাকে বুঝতে হবে যে এই ব্যাপারে আমি অ্যাকাউন্টেবল। আর প্রত্যেকটা টাস্কের, যেটা বলেছি, প্রত্যেকটা টাস্কের ক্ষেত্রে হয় একজন কেউ অ্যাকাউন্টেবল হয়, একজন কেউ রেসপন্সিবল হয়, মানে যে কাজটা এক্সিকিউট করবে। একজন কিছু ব্যক্তি কনসালটেশন হতে পারে, মানে তাদেরকে কনসাল্ট করতে হবে, এবং কিছু লোককে আপনাকে ইনফর্ম করে রাখতে হবে, ওই RACI যেটা বলেছিলাম। তো প্রত্যেকটা টাস্কের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো এই ব্যাপারটা যখন পরিষ্কার হয়ে যাবে আপনার মাথায়, যে বিদেশি যে হায়ারিং করবেন বা কোচ হায়ারিং করবেন, এটা তো একটা টাস্ক। সেই টাস্কের রেসিটাকে মানে কে কে তার জন্য অ্যাকাউন্টেবল, কে রেসপন্সিবল, কার কার সাথে আপনি কনসাল্ট করবেন, কাকে কাকে আপনি ইনফরমেশন লুপে রাখবেন, তখনই ঠিকঠাক করে হবে। নয়তো আপনি এটা আনতেই পারেন, এটা রবসন কেয়ারম্যান, মিগুয়েল কেয়ারম্যান, সেই 9 থেকে 11 হবেন। আপনি যদি ঠিকঠাক করে ভাবেন, ঠিকঠাক স্ট্রাকচারালি ভাবেন, যেটা মুখ্যমন্ত্রী বলেছে। আরে আমার তো কি লজ্জা লাগছে, মানে জানি না, মানে মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে বলেছিল সেদিনকে যে তোমরা মিলেমিশে করো, তোমরা টিম করছো না কেন। কিন্তু এটা বিশালটা লজ্জার বিষয়। আমি জানি না ইমামি লোকদের মধ্যে লজ্জাবোধ আছে কি না, নিতুর মধ্যে আছে কিনা আমি জানি না। লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী বলছে যে তোমরা পরিকল্পনা করো, তোমরা দেরি করে গিয়ে প্লেয়ার কিনছো কেন। এগুলো খুব বেসিক কথা, এবং ভুল কিছু বলেনি। তো এইগুলো যদি আমি শুনতাম, তো যদি আমি ইমামির সাথে যুক্ত হতাম, আমি লজ্জিত হতাম সবার সামনে এরকম বলছে, এবং সত্যি কথা বলছে এই কথাগুলো। তো তখন মানে আমার নাওয়া খাওয়া ছুটে যেত। মানে আমি ভাবতাম যে আর একবার যেন মুখ্যমন্ত্রী এরকম না বলতে পারে। দেখুন, খেলায় হার জিত আছে, এই মুখ্যমন্ত্রী এই কথাই বলেছে, কিন্তু আপনি যেইভাবে লাট খাচ্ছেন না, মানে লাত খাচ্ছেন বলা যায়, 11th 9th ধারে কাছে নেই, সে থেকে বোঝা যায় আপনার মধ্যে কোনো পরিকল্পনা নেই। আপনি যদি পরিকল্পনা করে এগোন, ধরুন আপনি পরিকল্পনা করে কোচ নিয়োগ করলেন, দেশি প্লেয়ার বিদেশি প্লেয়ার তুললেন বাজার থেকে পরিকল্পনা করে, তখন যদি আপনার সাথে নিতে বলেন, লাখ 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 না থাকলে আপনি কাছে পিঠে থাকবেন, মানে উপরে 4-5-এর মধ্যে থাকবেন। কিন্তু এখন যেটা হচ্ছে 9th 11th, এটা হচ্ছে লাখের এখানে ফ্যাক্টর নেই। এখানে আপনার নির্বুদ্ধিতা, আপনার পরিকল্পনাহীনতার জন্য এটা হচ্ছে। এবং জানি না মানে মুখ্যমন্ত্রী এতটা বেইজ্জত করেছে, মানে ভদ্রভাবে বেইজ্জত করেছে। তো এইগুলো এবার এদের গায়ে লাগা উচিত, যদি না এদের প্রত্যেকের গায়ে গন্ডারের চামড়া থাকে, যারা লিডারশিপে রয়েছে। আমি একজনকে কেন আপনি একজনকে কেন বলছেন, যে ইমামি লিডারশিপে রয়েছে, এটা তাদের লজ্জা নয়? আজকে যদি তাদের কোনো এক্সটার্নাল ইনভেস্টমেন্ট লাগে তাদের গ্রুপে, তারা কী ভাববে যে এই তো ইমামি লিডাররা, তারা একটা ফুটবল ক্লাব চালাতে পারে না, তারা প্ল্যানিং করতে পারে না, তাদের মধ্যে কোনো ক্ষমতা নেই। এটা শুধু নিতুর লজ্জা নয়, এটা ইস্টবেঙ্গলের যারা আরও অনেক, নিতু তো নিয়ে এসছে আরও কিছু বিজনেস লিডারকে, ক্লাবের সিনিয়র লিডারশিপে তারা রয়েছেন, এটা তাদেরও লজ্জা। যারা CSR করে যায় তাদেরও লজ্জা। CSR নিয়ে আমি ভুল বলছি না, কিন্তু এই যে আপনার মধ্যে টোটাল পরিকল্পনাহীনতা, এটা আপনাদেরও লজ্জা। এটা শুধু নিতুকে গাল দিলে হবে না, এটা আপনাদেরও লজ্জা, এবং যারা ইনভেস্টারের তরফে যারা লিডারশিপে রয়েছেন তাদেরও লজ্জা। মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেটা আবার চালাবেন, এটা আপনাদের বেইজ্জত করেছে, খুব ভদ্রভাবে বেইজ্জত করেছে, এবং আপনারা বেইজ্জত হওয়ার যোগ্য। গায়ে যদি একটু মানুষের চামড়া থাকে তো মানুষের মতো চিন্তাভাবনা করুন, আর এখান থেকে বেরিয়ে আসার পথ ভাবুন। আপনি যদি ঠিকঠাক পরিকল্পনা করেন, তারপর যদি ভাগ্য আপনার সহায় না হয়, আপনি 9th 11th হবেন না, আপনি ওপরেই কিছু একটা হবেন, প্রথম 4-এর মধ্যে কোথাও একটা, 3rd 4th 5th তো হতে পারেন। কিন্তু আপনি যদি এরকম আসি যাই মাইনে পাই, কোনো চিন্তাভাবনা করার নাই,
এইভাবে চলেন, আপনি আবারও 9 থেকে 11th হবেন, আবার আপনাকে আমি গালাগাল দেবো বা আরও 10টা লোক গালাগাল দেবে, এ গো ব্যাক, ও গো ব্যাক, এসবও হবে। ভাববেন এবং আপনার থেকেও বেশি দরকার হচ্ছে এদের ভাবা, যাদের ভাবাটা দরকার। তো চেষ্টা করবেন তাদেরকে একটু খোঁচানো, যে ভাই তোমরা একটু ভাবো। আর এই রবসন মিগুয়েল নিয়ে এত পড়ে থাকবেন না। রবসন মিগুয়েল এসে কিচ্ছু করতে পারবে না। যদি একই সেট আপে রবসন মিগুয়েল ঢোকে, একই 9th 11th হবেন, আবার রবসন মিগুয়েলকে আপনারা গালাগাল দেবেন। চলে ভালো থাকবেন।